আমরা আজকে পড়ব অষ্টম শ্রেণীর পাঠ্য কবিতা জসিমউদ্দিনের লেখা গড়াই নদীর তীরে। প্রথমে লেখক পরিচিতি সম্পর্কে দু এক কথা দেখে নিই। জসিমউদ্দিন 1904-এ জন্ম, 1976-এ মৃত্যু। পল্লী কবি হিসেবে সমধিক প্রসিদ্ধ এই কবির জন্ম অধুনা বাংলাদেশের ফরিদপুরে। নকশিকাঁথার মাঠ, রাখালি, বালুচর, ধানক্ষেত, সজনবাদিয়ার ঘাট তার অমর সৃষ্টি। বেদের মেঘ শীর্ষক গীতিনাট্য, চলে মুসাফির নামক ভ্রমণ কাহিনী ও ঠাকুরবাড়ির আঙিনায় প্রবন্ধ রচনায় তার সাহিত্য প্রতিভার অনন্যতা ধরা পড়েছে। পাঠ্যাংশটি তার সজনবাদিয়ার ঘাট কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। এটা একটু দাগ দিয়ে রাখলে ভালো হয়। গড়াই নদীর তীরে এই কবিতাটি নেওয়া হয়েছে সজনবাদিয়ার ঘাট কাব্যগ্রন্থ থেকে। এখানে একটা প্রশ্ন আছে, একটু দেখে নিই। কবি জসিমউদ্দিন কোন অভিধায় অভিহিত? তাকে বলা হতো পল্লী কবি, অর্থাৎ গ্রাম বাংলা নিয়ে কবিতা লিখেছেন এবং পল্লীর প্রতি একটা অদ্ভুত তার ভালোবাসা ছিল। সেই জন্য কবি জসিমউদ্দিনকে পল্লী কবি অভিধায় অভিহিত করা হতো। তার লেখা দুটি কাব্যগ্রন্থ নাম লেখো, সেখানে সজনবাদিয়ার ঘাট আর নকশিকাঁথার মাঠ, দুটো, যে কোনো দুটো লিখলেই হবে। আমরা চলে আসছি কবিতা প্রসঙ্গে। গড়াই নদীর তীরে কবিতায় বলছেন, গড়াই নদীর তীরে কুটির খানিরে লতাপাতা ফুল মায়ায় রয়েছে ঘিরে। গড়াই নদী বলে যে নদী রয়েছে, সেই নদীর তীর বরাবর ছবিতে যেমন আমরা দেখছি যে একটি নদী বয়ে গেছে, মাঝখানে নৌকা এবং তার পাশে কিছু ঘর বাড়ি, কুঁড়ে ঘর, মাচা রয়েছে। তো যদি আমরা ছবির দিকে তাকিয়ে ব্যাখ্যায় যাই তাহলে আলোচনার সুবিধে হবে। সেই গড়াই নদী যেটা বয়ে গেছে তার তীরে রয়েছে বেশ কয়েকটি কুটির। এখানে কোনো কুটিরকে ঘিরে যে লতাপাতা জড়িয়ে রয়েছে, যে গাছপালা জড়িয়ে রয়েছে, যে ফুল গাছগুলো চারপাশে রয়েছে, যেন মনে হচ্ছে সেই ফুল লতাপাতায় মায়ায় যেন সেই কুটিরটিকে ঘিরে রেখেছে। বাতাসে হেলিয়া আলোতে খেলিয়া সন্ধ্যা সকালে ফুটি, উঠানের কোণে বুনো ফুলগুলি হেসে হয় কুটি কুটি। যে বুনো ফুলগুলো ফোটে অতি অযত্নে, যার জন্য কোনো যত্ন লাগে না, অতি অযত্নে বুনো ফুলগুলো ফোটে, তারা বাতাসে মাথা দোলাতে থাকে, হেলাতে থাকে। আলো প্রস্ফুটিত হলে সঙ্গে সঙ্গে ফুলগুলিও প্রস্ফুটিত হয়, আলো ফোটার সঙ্গে সঙ্গে ফুলগুলো ফুটে ওঠে এবং সেটা দেখে মনে হয় যেন তারা আলোতে খেলে ফুটে উঠেছে। সন্ধ্যায় সকালে ফোটে। কোথায় ফোটে? ফুল ফোটার স্থান হচ্ছে উঠোনের কোণে। গ্রাম বাংলায় আমরা দেখি যে কুঁড়ে ঘরগুলি থাকে, তার সামনে বেশ কিছুটা খোলা জায়গা থাকে, ঘর লাগোয়া, সেটাই উঠোন। সেই উঠোনের কোণেই বুনো ফুলগুলো যেন ফুটে উঠেছে এবং সেই ফুটে ওঠা বা প্রস্ফুটিত হওয়া দেখে কবিতাকে ব্যাখ্যা করছেন যেন তারা হেসে হয় কুটি কুটি। অর্থাৎ সেই ফুলগুলোর ফোটাকেই এখানে কবি ফুলের হাসি বলেছেন। মাচানের পরে শিমলতা আর লাউ কুমড়ার ঝাড়। মাচান যেগুলো নিচ থেকে একটু ওপরে তুলে দেয়, লাঠি বা কঞ্চি ধরনের জিনিস দিয়ে কিছুটা মাটি থেকে ওপরে
তারপর বাঁশের মাচা দিয়ে তার উপর লতানে গাছগুলোকে উঠিয়ে দেওয়া হয়, যেমন শিমলতা, লাউ কুমড়ো, লাউ গাছ, কুমড়ো গাছ, এগুলোর ফলগুলো ভীষণ ভারী হয়, কিন্তু গাছগুলো লতানে গাছ, তাই সেগুলোকে মাচার ওপর তুলে দেওয়া হয় যাতে করে তার গাছটাও নষ্ট না হয় মাটিতে থেকে, আর ফলটাও যাতে নষ্ট না হয়, সেই জন্য এগুলোর জন্য মাচা করে দেওয়া হয়। তাই শিম, লাউ, কুমড়ো যেগুলো লতানে গাছ সেগুলো মাচা করে তার ওপর তুলে দেওয়া হয়। আড়াআড়ি করে দোলায় দোলায় ফুল ফুল যত যার, আড়াআড়িভাবে বিস্তৃত হয়ে গেছে গাছগুলো এবং তারা দোদুল্যমান বাতাসে। আর এই গাছগুলোরও কিন্তু ফুল হয়, তারপর তার থেকে ফল হয়। তল দিয়ে তার লাল নোটে শাক মেলিছে রঙের ঢেউ। মাচানের নিচে কি রয়েছে? তলায় বা তলে না লাল নোটে শাক। মাচানের নিচে জন্মেছে লাল নোটে শাক, লাল নোটে শাক। সেটার যেন ঢেউ খেলে গেছে, অর্থাৎ লাল নোটে শাক, লাল নোটে শাক বহুদূর পর্যন্ত বিস্তৃত। সেটা দেখে কবির মনে হয়েছে যেন লাল নোটে শাক লাল ঢেউ খেলিয়ে দিয়েছে মাচানের নিচে। লাল শাড়িখানি রোদে দিয়ে গেছে এবাড়ির বধূকেও। ওই উঠোনেই কেউ হয়তো লাল শাড়ি একখানি রোদে দিয়ে গেছে, এমনই মনে হচ্ছে দেখে। মাঝে মাঝে সেথা এদো ডোবা হতে ছোট ছোট ছানা লয়ে ডাহুক মেয়েরা বেড়াইতে আসে গানে গানে কথা কয়ে। মাঝে মাঝে ডোবা থেকে ছোট ছোট ছানারা উঠে আসে। কোন ছানা? না ডাহুক ছানারা, ডাহুক পাখির যে ছানা, তারা ডোবা থেকে উঠে আসে। তাহলে কারা ডোবা থেকে উঠে আসে? ছোট ছোট প্রশ্ন, অনেক কিছু এখান থেকে আসতে পারে বা হতে পারে। সেগুলো নিজেরা যতটা কবিতা মুখস্থ রাখবে বা বারবার পড়বে তত নিজেদের কাছে স্পষ্ট হয়ে উঠবে। ডাহুক পাখির বলে এক ধরনের পাখি আছে, তার ছানারা এদো ডোবা থেকে উঠে আসে। ডাহুক মেয়েরা বেড়াইতে আসে গানে গানে কথা কয়ে। ডাহুক পাখি যে মেয়েরা ডাহুক ডাহুকি বলে, তো সেই ডাহুক মেয়ে ডাহুক পাখি বা ডাহুকি তারা চলে আসে কোথায়? ধীরে ধীরে যে লোকালয় রয়েছে সেখানে তারা ডাকতে ডাকতে আসে, এবং ডাহুক পাখির ডাককেই এখানে গান বলা হয়েছে। এবং গানে গানে কথা কয়ে বলার অর্থ হচ্ছে যে ডাহুক পাখিরা সকলে মিলে বেড়াতে আসে, অর্থাৎ মেয়ে ডাহুক পাখিরা চলে আসে গ্রাম বাংলার নদী তীরে লোকালয়ে। গাছের শাখায় বনের পাখিরা নির্ভয়ে গান ধরে। গ্রাম বাংলা মানেই নদী, পুকুর, কুড়ে ঘর, মাচা, ফুল, পাখি, এই সব কিছু নিয়ে গ্রাম বাংলার চেহারা। তো সেখানে গাছ তো থাকবেই, সবুজের আনাগোনা সেখানে, অর্থাৎ সবুজ গাছের ছায়াতেই গ্রাম বাংলার সৌন্দর্য ফুটে ওঠে। সেই গাছের শাখায় বনের পাখি যারা, তারা নির্ভয়ে গান ধরে। গান ধরে অর্থাৎ যত বনের পাখি আছে তারা সমস্বরে ডাকতে থাকে। তাদের ডাককেই এখানে গান ধরার কথা বলা হয়েছে। এগুলো ছোট ছোট প্রশ্ন হতে পারে। ডাক এখানে পাখিরা নির্ভয়ে গান ধরে বলতে কি বোঝানো হয়েছে? এখনো তাহারা বোঝেনি হেথায় মানুষ বসত করে। তারা এখনো বোঝেনি যে সেখানে মানুষ বসবাস করে, কারণ মানুষের সঙ্গে এই পাখিদের সখ্যতা ভীষণ। কোনো মানুষ
তাদের সঙ্গে কোনো বিরূপ আচরণ করে না। মানুষ আর গ্রামের যে পশু পাখি তারা একত্র বসবাস করে, তাই সেখানে পাখিরাও জানে না যে মানুষ তাদের ক্ষতি করতে পারে, আর মানুষও তাই পশু পাখিদের নিয়ে সাদরে গ্রহণ করে গ্রামকে। মটরের ডাল, মসুরের ডাল, কালো জিরে আর ধনে, লঙ্কা মরিচ রোদে শুকাইছে উঠানেতে সযতনে। ভেরি ইম্পর্টেন্ট লাইন, খেয়াল করো, দাগ দিয়ে নাও প্রত্যেকে। মটরের ডাল কি কি শুকোচ্ছে উঠোনে? না, মটরের ডাল, মসুরের ডাল, কালো জিরা আর ধনে, এই সব কিছু শুকোচ্ছে উঠোনে, আর তার সঙ্গে লঙ্কা মরিচ। তো মটর ডালের একরকম রং, মসুরের ডালের একরকম রং, কালো জিরের কালো রং, লঙ্কা মরিচের লাল রং, এগুলোর প্রত্যেকটার এক এক রকম রং রয়েছে। লঙ্কার রং, মসুরের রং, মটরের রং আর জিরা ও ধনের রঙের পাশেতে আলপনা আঁকাকার, অর্থাৎ বিভিন্ন রং দিয়ে যেন এক রঙ্গোলি রচনা করা হয়েছে উঠোনে। এই যে এত রকম মশলার নামকরণ এখানে রয়েছে, এগুলো কিন্তু প্রশ্নে আসে। সেখানে লঙ্কা, মসুর, মটর, এগুলো ডাল, জিরে, ধনে, কালো জিরে, এক একটার এক এক রকম রং। এই সব রং দিয়ে যেন রঙ্গোলি বা আলপনা, রঙের আলপনা আঁকা হয়েছে। যেন একখানি সুখের কাহিনী নানান আখরে ভরি, এবারে যত আনন্দ হাসি আঁকা জীবন্ত করি। এই নদী, কুড়েঘর, মাচা, লাউ মাচা, ফুল, ফল, শাক, পাখি, গাছপালা, এই সব কিছু নিয়ে যেন কবির মনে হয়েছে যেন এক সুখের কাহিনী অক্ষরে ভরে আঁকা হয়েছে গ্রাম বাংলায়। এবারের যত আনন্দ হাসি আঁকা জীবন্ত করি, এবং এমন করে আঁকা হয়েছে যেন জীবন্ত হয়ে উঠেছে বাড়ির সমস্ত আনন্দ হাসি। সাত সকালের রঙিন মেঘেরা এখানে বেড়াতে এসে কিছুক্ষণ যেন থামিয়া রয়েছে এবাড়িতে ভালোবেসে। সাত সকালে যেন রঙিন মেঘ এসে বেড়াতে এসছে আকাশে। আকাশে মেঘ দেখে কবির এমনই কল্পনায় এসেছে যে সাত সকালে, সাঁঝ মানে সন্ধেবেলা, সকালবেলা রঙিন মেঘেরা বেড়াতে আসে, আর কিছুক্ষণ যেন তারা থমকে গিয়ে থেমে যায়। কেন না, যে বাড়িতে অত আনন্দ হাসি, যেখানে ফুল ফলে ভরে আছে, পাখি গাছে বসে গান গাইছে, সেই বাড়িকে দেখেও যেন প্রকৃতি থমকে যায়, সে দু চোখ ভরে দেখে। কবিতার বিষয়বস্তু এখানে যেভাবে আলোচনা করা হলো, এর থেকেই তোমরা প্রশ্নের উত্তরগুলো খুঁজে নিয়ে খাতায় লিখে ফেলবে। এই কবিতার ব্যাখ্যা এখানেই শেষ হলো।